কখনো কি ভেবে দেখেছেন কোনো রেসলার হঠাৎ করে কেন ভালো থেকে খারাপ হয়ে যান, কিংবা কোনো রেসলার উপর থেকে লাফ দিলে প্রতিপক্ষ সরে না গিয়ে এক জায়গায় কেন দাঁড়িয়ে থাকে? দ্য আন্ডারটেকার কি আসলেই মৃত? প্রো রেসলিংয়ের অন্তরালে এরকম সব গল্প নিয়েই সাজানো আমাদের আজকের পর্ব। স্ক্রিপ্ট। রেসলিং শব্দটা শুনলে প্রথমেই সবার মাথায় আসে এটা আসল না নকল। উত্তরটা হলো রিংয়ের মারামারিটা আসল, কিন্তু ম্যাচের ফলাফল কিংবা কে কখন কোন মুভটা ব্যবহার করবে তা আগে থেকে নির্ধারণ করা থাকে, অর্থাৎ যাকে বলা হয় স্ক্রিপ্টেড। ম্যাচের মধ্যে বাইরে থেকে কেউ বাধা দিবে কিনা তাও আগে থেকে নির্ধারণ করা হয়। মারামারিটা আসল হলেও তার আঘাতের প্রভাবটা যেন খুব কম হয় সেদিকে খেয়াল রেখেই প্রতিটা রেসলারকে তার মুভ ব্যবহার করতে হয়। এজন্য রেসলাররা বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করেন। যেমন প্রায় সময় রেসলাররা সরাসরি প্রতিপক্ষের মুখে লাথি মেরে বসেন। দর্শকরা ভেবে বসে সত্যি আঘাত লেগেছে, আসলেই কি তাই? রেসলাররা শুধু পা তুলে দেন, কোনো রকম শক্তি প্রয়োগ করেন না। প্রতিপক্ষ ঠিক আগের মুহূর্তে মুখের সামনে হাত নিয়ে এসে আঘাতটা হাতের উপর দিয়ে চালিয়ে দেন, একই সাথে নিজের মুখটিকেও রক্ষা করেন। বাকিটুকু অভিনয়ের খেলা। রেসলারদের অভিনয় দেখলে মনে হয় যেন প্রতিপক্ষ সত্যিই দারুণ আঘাত পেয়েছেন। হিল বেবিফেস। প্রো রেসলিংয়ের স্ক্রিপ্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হিল বেবিফেস। সহজ ভাষায় রেসলাররা কোন ভূমিকায় থাকবেন? বেবিফেস বলা হয় তাদেরকেই যারা ভালো হিসেবে অভিনয় করে, যেমন দর্শকদেরকে প্রশংসা করা, কোনো রকম অবৈধ আক্রমণ ছাড়াই ম্যাচ জেতা, প্রতিপক্ষকে প্রশংসা করা। বেবিফেসের উদাহরণ হিসেবে বলা যায় ড্যানিয়েল ব্রায়ান বা জন সিনার নাম। ডাব্লিউডাব্লিউই কোম্পানির টপ বেবিফেস হিসেবে থাকায় তারা সবসময় দর্শকদের চেয়ার পান। আর যারা খারাপ হিসেবে অভিনয় করে তাদেরকে বলা হয় হিল রেসলার, যেমন র্যান্ডি অর্টন কিংবা কেভিন ওয়েন্স। এদের কাজ হলো দর্শকদেরকে বিদ্রূপ করা, রেসলারদেরকে অবৈধভাবে পিছন দিক থেকে আক্রমণ করা, ম্যাচের মধ্যে অবৈধভাবে মুভ করা, অর্থাৎ মুভি সিনেমার ভিলেন যাকে বলা হয়। ফলাফল দর্শকদের থেকে বু পাওয়া। তবে মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় কোনো একজন হিল রেসলার বেবিফেসে অবতীর্ণ হয়েছে কিংবা বেবিফেস তার সহযোগীকে আক্রমণ করে হিলের ভূমিকা পালন করছেন। তবে আসল কথা হলো এসব আগে থেকেই নির্ধারণ করা থাকে, আর এসবের উপর রেসলারদের খুব একটা হাত থাকে না। দর্শকদের বিনোদনের মাত্রাকে বাড়িয়ে তোলার জন্যই করা হয় এসব। হিল বেবিফেস ছাড়াও আরও এক ধরনের রেসলার রয়েছে যাদের বলা হয় এন্টি হিরো। এখন এন্টি হিরো কারা? এদেরকে বলা হয় বেবিফেস আর হিল রেসলারের সংমিশ্রণ। ডিন অ্যাম্ব্রোসকে দেখেছেন বোধহয়। ডিন অ্যাম্ব্রোসকে আদর্শ এন্টি হিরো বলা হয়। এরা মার খাওয়ার পর চুপচাপ বসে থাকে না, তার একটা বিপরীত প্রতিক্রিয়া দেখায়। বেবিফেস রেসলারদের মতো প্রতিপক্ষের উপর উদারতা দেখায় না, আবার হিল রেসলারদের মতো অবৈধ মুভও ব্যবহার করে না। প্রোমো কার্ড। প্রমোশনাল ইন্টারভিউ বা প্রচারণামূলক সাক্ষাৎকারকে সংক্ষেপে বলা হয় প্রোমো হিসেবে। প্রোমো জিনিসটার সাথে বলা যায় আমরা সবাই পরিচিত। স্টোরি লাইন অনুযায়ী এক রেসলার যখন অন্য কোনো রেসলারকে বিদ্রূপ করার জন্য বা তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার জন্য অথবা তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য কোনো কথা বলেন, সেটাই হলো প্রোমো কার্ড। উদাহরণ হিসেবে বলা যায় রয়্যাল র্যাম্বলের আগে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য এজে স্টাইলসকে জন সিনার চ্যালেঞ্জ। কেফেভি। কেফেভি হলো রেসলারদেরকে দর্শকদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন মনে হয় রিংয়ের হিল বেবিফেসরা বাস্তবেও একই রকম। অর্থাৎ রিংয়ের বাইরের জগতে হিল রেসলাররা নিজেদেরকে খারাপ হিসেবে উপস্থাপন করবে, বেবিফেসরা ভালো। উদাহরণ হিসেবে বলা যায় ডেডম্যান খ্যাত আন্ডারটেকারের নাম। তাই এই আন্ডারটেকার গিমিকের কারণে দর্শকদের সামনে নিজেকে ভীতিকার হিসেবে তুলে ধরতেন, কিন্তু আন্ডারটেকার নামের আড়ালে লুকিয়ে থাকা মার্ক ক্যালাওয়ে মোটে গোর্খদক নয়। বাইরের দুনিয়ায় তিনি অন্যান্য সবার মতোই সাধারণ, সংসার আছে, বাচ্চা কাচ্চাও আছে, এমনকি তার আচরণও অনেক বন্ধুত্বপূর্ণ। একজন রেসলারকে রিংয়ে নামানোর আগে তাকে তার অভিনয়ের বিষয়টি বিস্তারিত শিখিয়ে দেওয়া হয়, যাতে তিনি সামান্যতম ভুলও না করেন, কারণ একটি ভুলই পারে রেসলিং যে অভিনয় তার দর্শকদের সামনে প্রমাণ করে দিতে। প্রতিটি রেসলিং কোম্পানির থাকে কয়েকজন স্ক্রিপ্ট লেখক। তারা খুব মন দিয়ে প্রতিটা খেলা দেখে থাকেন, কারণ এক একটি পর্ব মানেই এক একটি সিনেমা বা নাটকের মতো অভিনয়। পরের পর্বে কি দেখানো হবে সেটাও নির্ধারণ করা হয় আগের পর্ব দেখে। স্ক্রিপ্ট লেখকদের নির্দেশনা অনুযায়ী মঞ্চে গিয়ে বলতে হয় রেসলারদের লড়তে হবে তাদের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী। যুদ্ধ চলাকালে যখন একজন আরেকজনের মাথায় বা গায়ে জোরে চেয়ার, রড, হাতুড়ি দিয়ে আঘাত করে, তখন ভাবার কারণ নেই যে এটি সত্যি, কারণ এই চেয়ার, রড বা হাতুড়িগুলো তৈরি করা থাকে বিশেষ উপায়ে, আর এই জিনিসগুলোর ভিতরে প্রবেশ করানো থাকে মাইক্রোফোন, ফলে মারের শব্দগুলো কয়েক গুণ বেশি জোরে শোনা যায়। তবে রক্তের বেলায় রেসলাররা একটু যন্ত্রণা সহ্য করতে হয়। শরীর থেকে রক্ত বাহির করার জন্য রেসলাররা কৌশলে নিজেদের শরীর নিজেরা ব্লেড দিয়ে হালকা কেটে ফেলেন। তারা কৌশলে রেফারির কাছ থেকে ব্লেড সংগ্রহ করেন, আবার মাঝে মাঝে স্টেজে আসার পূর্বে থেকেই ব্লেড কাছে রেখে দেন। মুখের ভিতর থেকে রক্ত বাহির করার কৌশলটি আবার ভিন্ন।
সেটি হচ্ছে তারা পূর্ব থেকে জিহ্বার তলায় ব্লাড ক্যাপসুল নিয়ে রাখেন। যখন দরকার হয় তখন তারা এই ক্যাপসুল দাঁত দিয়ে কেটে সমস্ত মুখ রক্তাক্ত করে ফেলেন। যখন কোনো রেসলার জনপ্রিয় হয়ে ওঠে তখন বিভিন্ন কৌশল ও নতুন নতুন কাহিনী নিয়ে তাকে আবার বিজয়ী করে দর্শকদের আকর্ষণ ধরে রাখা হয়। আর এই আকর্ষণকে পুঁজি করেই দীর্ঘদিন ধরে চলে আসলে রেসলিং নামের এই নাটক। তারা এই নাটকগুলো কৌশলে করে থাকে, তবে অন্যরা করতে গেলে তাদের মারাত্মক ইনজুরি হবার আশঙ্কা থাকে। সেজন্য রেসলিং কমিটির পক্ষ থেকে বারবারই টিভিতে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে বলা হয়, প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম।